আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে আছেন, আমেরিকাতে আছেন এবং তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কথা বলছেন। সবকিছু আমাদের এখন মানে চোখের সামনে স্বপ্নের মতো। আমেরিকাতে বর্তমানে ডক্টর ইউনূস যে সম্বর্ধনা পাচ্ছেন সব জায়গা থেকে, সবাই তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত। এই সবকিছুই আমাদের জন্য অনেক বড় অর্জন। তবে এর সাথে পাশাপাশি কিছু কথা আজকে আমি আলোচনা করতে চাচ্ছি। জানি না সবার এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু এই আলোচনাটা খুব জরুরি আমাদের জন্য। তো এখানে একটা জিনিস হচ্ছে যে সব জায়গায় তো তিনি অভ্যুত্থান নিয়ে অনেক কিছু বলছেন, উনি সবাইকে আর্টবুক উপহার দিচ্ছেন, সব জায়গাতে উনি অভ্যুত্থানকে অনেক বড় করে প্রচার করছেন, যেটা আমাদের জন্য যেমন একদিকে অনেক বড় কিছু, তেমনি কিছু জায়গায় কিছু প্রশ্ন থেকে যায়। এই জন্যই কিন্তু আজকের আলোচনাটা আমি করতে চাচ্ছি। এখানে উনি বলেছেন আন্দোলন গোছানো ছিল, ক্লিনটনকে ডক্টর ইউনূস। তো ক্লিনটন উনি ওনার পুরনো বন্ধু, ওনার ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে গিয়ে উনি কিছু কথা বলেছেন। এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। বলেছেন বাংলাদেশের তরুণরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ছাত্র জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ডক্টর ইউনূস। তিনি এই ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নিতে সেখানে যান। সেখানে ডক্টর অধ্যাপক ইউনূস এই কথাগুলো বলেন। তো এই কথাগুলোর একটা পর্যায়ে তিনি বলেন, এই অনুষ্ঠানের মঞ্চে ডক্টর দীর্ঘদিনের বন্ধু ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের দুজনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন। কথা বলার এক পর্যায়ে মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের পিছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, এ সময় সে কিন্তু তার হাত ধরেছিলেন। আরো অনেকে আছে, যদিও সে গণঅভ্যুত্থানের পিছনের কারিগর হিসেবে পরিচিত। এমনকি লোকজন জানতেন, এটা খুব গোছানো ছিল, এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। এখানে সর্বশেষ লাইনটা যদি বলি, হ্যাঁ, এই যে আমাদের যে অভ্যুত্থানটা হলো, যে আন্দোলনটা হলো, এটা অবশ্যই সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। আমি একে একে পুরো আন্দোলন নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে এই জায়গাটাতে একদম স্পেসিফিক ভাবে যদি বলি, এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। এই যে কথাটা, উনি এখন আমাদের প্রধান উপদেষ্টা, উনি এখন আমাদের একদম প্রধান রাষ্ট্রপ্রধান। তো একজন রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে প্রতিটা কথা কিন্তু আমাদের ভাবনার মানে চিন্তার একটা খোরাক যোগায়। আমাদের কথা কিন্তু অনেক বলে না যে অনেক ভেবেচিন্তে কথা না বললে অনেক রকম সমস্যা হতে পারে। শেখ হাসিনা কিন্তু শুধু কথার জন্য অনেক বছরই তার কথা আমাদেরকে সমস্যা করছিল, আমাদের খারাপ লাগছিল, এবং সেই দাবানলটা আমরা দেখতে পেয়েছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে। এই গণঅভ্যুত্থানটি নিয়ে আমার একটা জায়গা এখানে সবার আগেই আমার যে শুনতে আমার কাছে শ্রুতিকটু লাগছে, সেটা হচ্ছে এই আন্দোলনটা পরিকল্পিত, খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে। এটা কেমন মানে কথা বলো, এই ব্যাপারটা নিয়ে আমি একটু সব মিলিয়ে যদি বলি, এই লাইনটাতে আমি আসলে হতাশ। এই লাইনটা আমার কাছে একদমই ভালো কিছু মনে হচ্ছে না। প্রথম থেকে যদি আমি বলি, আমরা যখন জুলাইয়ের এই কোটা আন্দোলনটা শুরু হয় তখন কি হয়েছিল? শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবাই এটা সমর্থন করে আন্দোলন করছিলেন, এবং শুরুর দিকে যে আন্দোলনটা হয়েছিল রাস্তা অবরোধ করে আন্দোলন হচ্ছিল, এখানে অনেকে সমর্থন দিয়েছে, অনেকে কথা বলেছে, কিছু অ্যাক্টিভিস্ট। কিন্তু এটা কিন্তু শুরু থেকেই আমাদের কোনো বড় কোনো আন্দোলনের দিকে যাচ্ছে এটা মনে হয়নি। কিন্তু সরকার থেকে কিন্তু শুরু থেকেই প্রথম থেকেই শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছিলেন যে এটা একটি সরকার বিরোধী আন্দোলন, এটা সরকার বিরোধী আন্দোলন করতে যাচ্ছে বিএনপি জামাত। তো ওনারা যে ওনাদের দিক থেকে যেটা বলেছে যে বিএনপি জামাত পরিকল্পিতভাবে কিছু করতে যাচ্ছে, এখানে আমাদের ডক্টর ইউনূস যদি বলেন যে এই আন্দোলনটা গোছানো ছিল, পরিকল্পিত ছিল, তাহলে আমাদের এই যে ছাত্র জনতার
বিশাল যে একটা অভ্যুত্থান, সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় না? এই যে লাখ লাখ মানুষ নেমে এসেছিল 5 তারিখে, এই সবকিছুই কি পরিকল্পনার অংশ ছিল? এটা কি এই মাহফুজ আলম জানতেন? সে কি বলেছিলেন? তার কথাতেই শুধু সবাই চলে এসেছে, কিংবা সে তো পিছনে বলাই হচ্ছে বারবার মাস্টার মাইন্ড। এই মাস্টার মাইন্ড শব্দটা প্রথম থেকে কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছেন। অনেকেই বলছেন যে কিভাবে আগাচ্ছে, কি করা হচ্ছে সবকিছু। হ্যাঁ, এই আন্দোলনটা আগানোটা অবশ্যই একটা শব্দের পরে আরেকটা শব্দে চলে যাওয়া, এটার জন্য অবশ্যই তাকে আমরা ক্রেডিট দিব, কোনো সমস্যা নাই। কিন্তু এত বড় একটা ঘটনার যদি আমরা শুরু থেকে একটু একটু দেখি, তখন কি এই কথাটা আসবে? একটু শুরু থেকে দেখি, যেমন 15 তারিখ ছিল, আমি পুরো আন্দোলনের ব্যাপার সবাই আমরা জানি, তারপরও আমি এটা একটার সাথে একটা লিঙ্ক আপটা একটু বলি। প্রথম যে কথাটা, শেখ হাসিনার মুখ দিয়ে যে রাজাকারের বাচ্চারা বের হয়েছে, এই জিনিসটা কি কেউ পরিকল্পনা করে বের করেছিলেন? আর এই শব্দটা যদি বের না হতো, ঢাকা ইউনিভার্সিটিতে কি ওই দিন রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার শব্দটা বের হয়ে আসতো? আমরা নিশ্চয়ই জানি আসতো না। এরপর 16 তারিখে কি হলো, 15 তারিখে, এরপর এই কথার পরেই 15 তারিখের যে ঘটনাটা ঘটলো, ছাত্রলীগকে লেলিয়ে দেয়া। এই যে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এই জিনিসটা কি ওনাদের পরিকল্পনার মধ্যে ছিল? আপনি দেখেন, এক একটা ভুল কিন্তু এক একটা দাবানল সৃষ্টি করেছে। শেখ হাসিনার ভুল, আওয়ামী লীগের ভুল, পতিত সরকারের একটা করে ভুল, একটা করে দাবানল। আর এই দাবানলটা যখন ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু মানুষ আন্দোলনটাকে সামনে আগাতে দেখেছে। কিছু ভাষা তারা ব্যবহার করেছে, এই ভাষাটাকে আমি নিজে দেখেছি। মাহফুজ আলম বলেছে যে মানুষ শেখ হাসিনার জন্য, একটা হেডলাইন ছিল যে শেখ হাসিনার উপর বিদ্বেষ থেকে নয়, আন্দোলনের ভাষার জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে। এই লাইনটা যদি আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করি, যে কোনো জায়গাতে শুধুমাত্র ভাষা ব্যবহার করলে আমরা চলে যাব? আমি একটু আন্দোলনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বলতে চাই, তাহলেই চলে আসবে ব্যাপারগুলো। আচ্ছা, 15 তারিখে যখন আওয়ামী লীগ দিয়ে, ছাত্রলীগ দিয়ে পেটানো হলো সাধারণ ছাত্রদের, এরপর সাধারণ ছাত্রদের ভেতরে আমরা এখন যেটা শুনতে পাচ্ছি যে 158 জন সমন্বয়কের মধ্যে 108 জনই শিবিরের ছিল। যদি সেটা হয়ও, সাধারণ ছাত্ররা একটা জিনিস খেয়াল করে দেখেন, সাধারণ ছাত্ররা কিন্তু ছাত্রলীগকে পিটিয়ে বের করে দিয়েছে বলে আমরা তখন জানি। তার মধ্যে যদি শিবির থেকেও থাকে, নর্মালি যদি শিবির ছাত্রলীগকে পিটিয়ে বের করে দেয়, কিংবা ছাত্রদল ছাত্রলীগকে পিটিয়ে বের করে দেয়, কোনো সাধারণ ছাত্র কি তাদের সাথে কথা বলবে, তাদেরকে সমর্থন দিবে? কখনোই না। হয়তোবা কাছেই যাবে না, দেখবেও না। কিন্তু যখন ছাত্রলীগকে পিটিয়ে বের করে দেয়া হলো, তার মানে হচ্ছে সমস্ত সাধারণ ছাত্রদের এখানে সমর্থন ছিল। আর যখন সাধারণ ছাত্ররা এক হয়ে, এত বেশি ছাত্র এক হয়ে একটা কাজ করে, তখন আর সেটা থেকে ছাত্রলীগের কিছুই করার ছিল না। তারপরে আমরা দেখতে পেলাম আবু সাইদের মৃত্যু, যেটা একদম প্রথম স্ফুলিঙ্গ ছিল এই দাবানলের। আপনারা চিন্তা করে দেখুন, এই শেখ হাসিনা সরকারের পুরো 15 বছরের আমলটা যদি আমরা চিন্তা করি, কত মানুষ মরেছে, কত মানুষকে খুন করা হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, শাপলা চত্বরে হাজার হাজার খুন হয়েছে, কিন্তু কোথাও কিন্তু সেইভাবে বলার মতো কেউ ছিল না। তার কারণ ওই যে একটা ভিডিও ফুটেজ, কোথাও কোনো ভিডিও ফুটেজ ছিল না। আর এই আবু সাইদের মৃত্যু, একটা মৃত্যু, এমন কিছু আমরা জানতেই পারতাম না যে আবু সাইদ মারা গেছে। সেই আবু সাইদের মৃত্যু এবং ভিডিও, এই ভিডিওটা একটা অন্যতম স্ফুলিঙ্গ ছিল এই আন্দোলনের। আর আমরা যদি বলি যে এটা পরিকল্পনা করে, কখনোই সম্ভব না। আর এই ভিডিওটা দেখার পর যাদের ভিতরে ন্যায় অন্যায় বোধ আছে, আমি আমার পরিচিত অনেক বন্ধুদের দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, হঠাৎ করে তারা বদলে গেল। যারা দীর্ঘদিন ধরে এই শেখ হাসিনার সুবিধাভোগী ছিল, শেখ হাসিনাকে তারা অন্ধের মতো পছন্দ করেন, তারা সরাসরি বলেছে যে এই ঘটনার পর থেকে আর কোনোভাবেই আমি সমর্থন করতে পারি না। সরাসরি যদি আমাদেরকে এভাবে মেরে ফেলা হয়, এই অন্যায়ের পক্ষে আমি। সেদিন থেকে তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু শুরু করে দেয় এই সরকার বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন দেয়া।
আবু সাইদ মারা যাওয়ার সাথে সাথে কি হলো, আবু সাইদ মারা গেল, ওই দিনই শেখ হাসিনা চলে আসলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে, এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা বারের জন্য যদি তিনি, আমার কাছে এখনো মনে হয়, আমি নিজে এই পুরো আন্দোলনটা প্রথম থেকে ধারণ করেছি, তো আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে ওই দিন উনি 8 মিনিটের এই বক্তব্যে যদি শুধু আবু সাইদের নাম উল্লেখ করতেন, যদি দুঃখ প্রকাশ করতেন এবং বলতেন যে যারা এই কাজ করেছে তাদেরকে কালকের মধ্যে গ্রেফতার করা হবে এবং বিচার করা হবে, আর কোটা আন্দোলন, কোটার জন্য যে আন্দোলন হচ্ছে এই কোটার রায়টা আমরা কালকের মধ্যে বা পরশুর মধ্যে ঘোষণা করে দিব, আমার মনে হয় ওই আন্দোলন ওখানেই শেষ হয়ে যেত। এই দুইটাই তখন আমাদের কি ছিল, আবু সাইদের মৃত্যুর বিচার আর 58% কোটা তুলে নেয়া বা বিচারের রায়টা। তো যখন এই কাজটা হলো না, শেখ হাসিনা 8 মিনিট এসে শুধুমাত্র ছাত্রলীগের জন্য দুঃখ প্রকাশ করে গেলেন, একটা বারের জন্য আবু সাইদের নাম নিলেন না, তখন নতুন করে আমাদের এখনো মনে আছে সার্জিস একটি বিবৃতি দিলেন যে আগামীকাল কমপ্লিট শাটডাউন 18 তারিখ। সার্জিস যখন এটা দিলেন, আপনারা এর আগের ব্যাপারটা আমরা একটু বলতে চাচ্ছিলাম যে কমপ্লিট শাটডাউনের আগে 17 তারিখ পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দল আসেনি, কোনো ঢাকায় বিশ্ববিদ্যালয়ের বাইরে কেউ আসেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হলো, তো সবকিছু কিন্তু একদমই অপরিকল্পিত। যদি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা থাকতো তাহলে আন্দোলনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হতো, বাইরে ছড়িয়ে পড়তো না। তো সরকার একটার পর একটা ভুল করে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, আর তখন যেটা হয়েছে আবু সাইদের মৃত্যুটাই ছিল সমস্ত কিছুর, এই একদিনের মধ্যে সবকিছু বদলে গেল। আপনারা চিন্তা করেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে আন্দোলন করছিল সেই আন্দোলন একদিনের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে আসলো, এবং এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান, এটাকে আমি বলবো যে অন্যতম একটা অবদান এই ইসে। এবং আবু সাইদের মৃত্যুর পরে তখনই রাজনৈতিক দলগুলো বের হয়ে গেল, বলল যে তারাও এর সমর্থন, এই যে সমর্থনটা, এটা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, তখন বলা হয়েছে যে আমাদের সাথে সবাই আসুন, তারা চেয়েছে এবং তখন রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, সেই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রাস্তায় চলে এসেছে। আমার কাছে এখনো মনে আছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো যখন 18 তারিখে রাস্তায় নেমে আসলো, কোন সমস্ত অফিস আদালত সত্যিকারে কমপ্লিট শাটডাউন করতে বাধ্য হলো, তখন স্কুলের ছেলে মেয়েরাও নেমে গিয়েছিল। এই জিনিসটা খুব অবাক ব্যাপার না? এটা কি পরিকল্পিত? আবু সাইদের মৃত্যু, তার ভিডিও ফুটেজ যেমন পরিকল্পিত কোনো ব্যাপার না। প্রাইভেট ইউনিভার্সিটি চলেই আর একটা জিনিস সবসময় তখনকার টকশো গুলো আমরা দেখছিলাম, তখন টকশো থেকে সবাই বলেছে যে আমাদের এই আন্দোলনটা, কোটা আন্দোলনটা কিন্তু সম্পূর্ণরূপে সরকারি চাকরির একটি আন্দোলন। যারা সরকারি চাকরি করতে চায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানুষই সাধারণত বেশি সরকারি চাকরির জন্য অপেক্ষা করে থাকে, তারা সরকারি চাকরি করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সরকারি চাকরিতে যাওয়ার খুবই নজির, মানে খুবই অল্প পরিমাণ বলতে পারবো, বা কেউ করেই না। এরকম জায়গা থেকে তারা কিন্তু কোটা আন্দোলনের জন্য আসেনি, তারা এসেছে আবু সাইদের, তাদের ভাইয়ের মৃত্যুর একটি শাস্তির জন্য, তারা ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তায় নেমেছে। আর এরকম সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে পরিমাণ কাজ করেছে এটা তো আমাদের ভোলার নয়। আর এই জিনিসটাই কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়লো আস্তে আস্তে। এরপর 18 তারিখ রাতে যেটা হয়, কারফিউ দেওয়ার পর তো সাধারণ ছাত্রদের পক্ষে সম্ভব না কারফিউর মধ্যে বের হওয়া। এখানে প্রতিটা রাজনৈতিক দল নিজেরা নিজেদের থেকে যতটুকু সম্ভব বলেছে, কিন্তু রাজনৈতিক দলের কর্মীরা চলে আসে, এবং সেটাও তাদের খুব সাবধানে করতে হয়, কারণ কোনো ব্যানার তারা ইউজ করতে পারবে না। কারণ এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝি, এই জায়গাটা 18 তারিখ থেকে আমরা বুঝে ফেলেছি যে এখানে রাজনৈতিক দল অংশগ্রহণ করা শুরু করে দিয়েছে। এটা খুবই রাজনৈতিক যদি দৃষ্টিতে আমরা দেখি, রাজনীতিতে সবকিছুই সম্ভব। তারা একটা দেশের মানুষ খুন হচ্ছে রাস্তায়, ছাত্র খুন হচ্ছে রাস্তায়, গত 15 বছর ধরে তাদের উপর নিপীড়ন করছে রাজনৈতিক দলের উপরে, আর এরকম সময় তারা যদি চুপ করে বসে থাকে, এবার আমরা বিভিন্ন রকমের কথা তখন শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুগ্ধর স্ট্যাটাসটাও লাস্ট পর্যন্ত ছিল যে আপনারা গত 15 বছর কিছু করতে পারেননি, এখন আসবেন না আমাদের এই আন্দোলনে।
হ্যাঁ, এটা খুবই সত্যি কথা। তারা কিন্তু এই কোটা আন্দোলনে কোনো রাজনৈতিক দল আসেনি, কিন্তু আমাদের দেশের ছাত্র জনতা, যে ছাত্রদের বুকে গুলি করা হচ্ছে, তারা কোনো না কোনো রাজনৈতিক সমর্থক বা কোনো না কোনো দলের কোনো না কোনো ভাবে আছেই। সবই তো আমাদের দেশেরই। তো সন্তানের মৃত্যুর জন্য কি তারা আসবে না? তারা কিন্তু তাদের রাজনৈতিক কোনো ব্যানার নিয়ে আসেনি। প্রতিটা দল এসেছে, তারা কোনো ব্যানার ছাড়া এসেছে, কারণ ব্যানার নিলেই এমনিতেই সরকারের পক্ষে সেটা দমন করা খুব সহজ হয়ে যেত। তো সরকারকে দমন করার কোনো সহজ পদ্ধতি কিন্তু তখন রাজনৈতিক দলের, আমি বলবো এটা খুবই বিচক্ষণ কাজ। একদম সময় মতো তারা চলে এসেছে, এবং আমি আমার জায়গা থেকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলবো, রাজনৈতিক যতটুকু বুঝি, ওই সময় আমার মনে হয়েছে কেন সবাই চলে আসছে না। এবং সবাই কিন্তু ভিতরে ভিতরে চলে এসেছে, এটা আমরা বুঝতে পারছি, সরকারও বুঝতে পেরেছে। কিন্তু তাদের হাতছাড়া হয়ে গিয়েছিল সবকিছু, কারণ তারা গুলি করছে, তারা হেলিকপ্টার থেকে গুলি করছে, তারা সরাসরি গুলি করেছে, তাদের সবকিছু হাতছাড়া হয়ে গিয়েছিল। আর হাতছাড়া হয়ে যাওয়ার পরে তারা মেট্রো রেল, সেতু ভবন, বিভিন্ন কিছু পুড়িয়ে, বিটিভি ভবন পুড়িয়ে এটাকে অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই একটা জায়গাতে আমরা বলতে পারি যে রাজনৈতিক দলের নেতারা সামনে আসতে পারছে না, কেউ আসতে পারছে না। এরকম সময় ছাত্ররা যদি বলে যে আর আমরা আন্দোলন করব না, আমরা আমাদের কোটা পেয়ে গিয়েছি, যেহেতু আমাদেরকে আমরা রায় পেয়ে গিয়েছি এবং আমাদের সব, তখন আর কিছুই করার থাকতো না। তখন যতই রাজনৈতিক দলের সমর্থকরা রাস্তায় থাকতো বা সাধারণ মানুষের কোনো লাভ হতো না। এই জায়গাটায় অনেক বড় একটা গেম প্লে বলেন, রোল প্লে বলেন, মাস্টার মাইন্ড বলেন, প্লে করেছে এই পিছনের মানুষগুলো, বা সামনে থেকে আমরা যাদের দেখতে পেয়েছি, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, যারা তখন পর্যন্ত পিছনে আসেনি, এবং পিছনে আসার কোনো অবস্থাও ছিল না, কারণ পুরো জাতি তাদের পিছনে চলে এসেছে। এটাকে আমরা গণ অভ্যুত্থান বলবো, শুধু বিপ্লব নয়। ছাত্র জনতার সাথে সবাই আছে। তাদের এই সাহসটা তখন কে দিয়েছে পিছন থেকে? তারা যখন একটা করে কর্মসূচি দিচ্ছে, যদি 1000 মানুষ থাকতো, পুলিশ এসে বের করে দিত তাদের, কিন্তু না, সেখানে লাখ লাখ মানুষ আসছে, প্রতিদিন লাখ লাখ মানুষ নেমে গিয়েছে রাস্তায়। যাত্রাবাড়িতে কেউ ঢুকতে পারছে না, পুলিশ উত্তরাতে পুলিশ ঢুকতে পারছে না। এগুলো এখন রাজনৈতিক দলের নেতারা বলতে বাধ্য হচ্ছে, কারণ এই যে ক্রেডিটটা, একদম ক্রেডিটটা খুব সুন্দরভাবে এই 5 তারিখের পর থেকে ছাত্ররা নিয়ে নিয়েছিল, সমন্বয়করা। এবং মজার একটা ব্যাপার হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে এত কিছু করলো, তারা কিন্তু 5 তারিখের পরে ঘরে ফিরে গিয়েছে, তারা পড়াশোনা শুরু করে দিয়েছে। তারাও এই ক্রেডিট নিতে আসেনি, তাদেরকে শপথ অনুষ্ঠানেও ডাকা হয়নি, তারা কিন্তু ক্রেডিট নিতে আসেনি। সবকিছুই এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা করেছে। সো তাদের প্রতি এখন পর্যন্ত প্রতিটা দল তাদের যে অবদান, তাদের সমস্ত কিছু স্বীকার করে, তাদের জন্য সবকিছু করে। কিন্তু একটা জায়গায় এসে আমাদের একটু খটকা লাগে, তাই এই আলোচনাটা আমি এত দীর্ঘায়িত করলাম, যে যখন আমাদের প্রধান উপদেষ্টা, যাকে এই ছাত্ররা তার নাম উত্থাপন করলেও সাথে আমাদের মতো যারা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই আন্দোলনের পক্ষে ছিলাম, তারা কিন্তু সবাই, এবং বাইরের দেশের যত সাংবাদিক, সবার, প্রতিটা মানুষের যে অবদান, সবাই কিন্তু এটাকে খুব স্ট্রংলি আমরা সাপোর্ট করেছি যে হ্যাঁ, ডক্টর ইউনূস হলে সবচেয়ে ভালো হয়। তো এই জায়গাটায় উনি প্রথম দিনই বলেছিলেন যে আমাকে ছাত্ররা আমার প্রাথমিক নিয়োগকর্তা। তো প্রাথমিক নিয়োগকর্তা উনি ছাত্রদের বলেছেন, এই জন্য কি হয়েছে, আস্তে আস্তে আমাদের দেশের অবস্থা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না। এই কথাটা বলার পর থেকেই সমস্ত ছাত্রদের মধ্যে, সমন্বয়কদের মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার চলে এসেছে। একটার পর একটা জায়গায় তারা বিভিন্ন রকম কাজ করছে, এবং তারা ডিসি নিয়োগের ক্ষেত্রেও প্রেশার করার চেষ্টা করছে। আমরা জানি সারা বাংলাদেশে বর্তমানে এই ছাত্র সমন্বয়ক নিয়ে কি হচ্ছে, এটার বিস্তারিততে আর আমি যাচ্ছি না, ওটা সম্পূর্ণ আলাদা একটা আলাপ, ওটা নিয়ে আলাদা আলোচনা করা যাবে। তো এই ছাত্র সমন্বয়কদেরকে আমরা অনেক উপরে জায়গা দিয়েছি, এবং ডক্টর ইউনূসও দিয়েছেন, আমরা বলছি। কিন্তু আমার কয়েকটা শব্দে সমস্যা, সেটা হচ্ছে এই আন্দোলনকে যদি খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে এগিয়ে গিয়েছে বলা হয়, এটাকে আমি সমর্থন করি না, এবং আমি অত্যন্ত হতাশ হই এই কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে শুনে। এটা কখনোই পরিকল্পিত কোনো আন্দোলন ছিল না।
15 তারিখ থেকে প্রতিটা দিন যদি আমরা হিসাব করি, 1 জন 2 জন 5 জন 100 জন করে মানুষ বেশি মারা গেছে। আর এই দাবানল আরো বেড়ে গিয়েছে। প্রতিটা মানুষ বলেছে যে না, হেলিকপ্টার থেকে যে দেশে গুলি করা হয় সেই দেশে আমার সন্তান নিরাপদ না, সেই দেশে আমি আমার সন্তানকে এই সরকারের অধীনে রেখে আমরা শান্তি পাবো না, তার চেয়ে আমরা রাস্তায় বের হয়ে আসবো। প্রতিটা মাকে আমি দেখেছি ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তায় চলে যেতে। তারা বলেছে যেখানে বারান্দায় দাঁড়িয়ে আমরা নিরাপদ না, আমার সন্তান নিরাপদ না, রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ, একটা লাঠি হাতে একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে নিরাপদ না, একটা মিছিল করার জন্য নিরাপদ না, আমাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের একজন বাচ্চার মাকে, যেখানে 6 মাসের বাচ্চার মাকে যেখানে মেরে ফেলা হয়, আমার সন্তান যেখানে নিরাপদ না, সেখানে আর এই সরকারকে আমরা চাই না। এই সবাই সম্মিলিতভাবে যখন আমরা বলেছি যে এই সরকারকে আমরা আর চাই না, অনেক অনেক খুন দেখেছি, আগের খুনগুলো আমাদের মনে পড়ে গিয়েছে, শাপলা চত্বরের খুনের কথা মনে পড়ে গিয়েছে, আমাদের একটার পর একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, তখন এই দাবানল আরো বড় আকার ধারণ করেছে, ছড়িয়ে পড়েছে। একটা বাচ্চার মা যখন রাস্তায় নেমে আসে, যখন একটা আমি দেখেছি প্রাইমারি স্কুলের বাচ্চারা যখন নেমে আসলো, প্রাইমারি স্কুল মানে তো সরকারি প্রতিষ্ঠান, সেই সরকারি প্রতিষ্ঠানের মানুষরাও আস্তে আস্তে বের হয়ে এলো রাস্তায়। তখন 17 তারিখে 18 তারিখে আমরা দেখেছি প্রাইমারি স্কুলের বাচ্চারা নেমে এসেছে, ভিকারুননিসার বাচ্চারা, এদিকে নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সবাই যখন নেমে এসেছে তাদের সাথে তাদের বাবা মাও নেমে এসেছে, বলেছে যে এই সরকারকে আমরা আর চাই না। তো আমরা যখন এই সরকারকে চাই না বলবো, তখন এটা হবে ছাত্র জনতার, এটার সাথে জনতা অনেক বড় একটা জায়গা জুড়ে, ছাত্ররাই সব করেছে, ছাত্ররাই এটা না আমাদের একটু এখন সত্যিকার অর্থে বলতে কি যে এটা এখন সাধারণ মানুষ আর শুনতে মানে শ্রুতিকটু লাগছে না, এটা খুব প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে রাজনৈতিক দলের নেতারা তো সরাসরি বলছে, বিএনপি থেকে যেমন বলা হয়েছে 422 জন তাদের শহীদ হয়েছেন আর 1000-এর উপরে আহত আছেন, প্রত্যেকটা দল থেকে বলা হচ্ছে, প্রতিটা মানুষ, এই যে নুরুল হক নূর যেভাবে ওনাকে টেনে পিটানো হয়েছে, ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির টিচারকে নিয়ে আটকে রাখা হয়েছে, সবাইকে, এরপরে তো বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তো দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকেও এই সরকারের বিরুদ্ধে গত 15 বছর ধরে কথা বলে যাচ্ছেন, তাদের পরিবারের উপর যে অত্যাচার আর বিভিন্ন রাজনৈতিক দলের উপর অত্যাচার, সবকিছু মিলে যে একটা দাবানল এটা তৈরি হয়েছে যে আমরা এই দেশে নিরাপদ না, এটা শুধুমাত্র একটা আন্দোলন দিয়ে হয় না, দীর্ঘদিন সবারই বলে না যে, আমি আজকে একটা খুব ছোট্ট গল্প এর সাথে জুড়ে দিতে চাই, জানি না অনেক বড় হয়ে যাচ্ছে আলোচনাটা। গল্পটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের একটা বইয়ে ছিল, বই পড়েছিলাম অনেক আগে, সেখানে এক লোক একটা ছেলে না মাত্রই বিয়ে করে, নতুন বিয়ে করার পরে সে এক রিক্সায় করে যাচ্ছিল, তো রিক্সাওয়ালা হঠাৎ করে বলে কি, মা আমার মেয়ের বিয়ে, তুমি কিছু টাকা দিতে পারবে? তখন ওই মেয়ে তার বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে তার রিক্সাওয়ালার মেয়ের জন্য একদম শপিং করে বিয়েটা সে দাঁড়িয়ে থেকে দিয়ে আসে। তারপর অনেক বছর পর হঠাৎ করে ওই মেয়েটা মারা যায়, যেটা ওই ছেলেটার ওয়াইফ ছিল। তো অনেক বছর পর যখন ওই ওয়াইফের সাথে ওই লোকটার সাথে হঠাৎ করে ওই রিক্সাওয়ালার দেখা হয়ে যায়, তো দেখা হওয়া মাত্র সে বলে যে, বাবা মা কোথায়, আর তার ওয়াইফের কথা জিজ্ঞেস করে, তখন সে জাস্ট মানে দুঃখের সাথে বলে যে মারা গেছে, 1 বছর হয়েছে। আর এই কথাটা শোনার সাথে সাথে ওই রিক্সাওয়ালা হাউমাউ করে কেঁদে ওঠে অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট তার হাউমাউ কান্না দেখার পরে সে জিজ্ঞেস করে যে, আপনি এত কাঁদছেন কেন বাবা? বলছে, বাবা আমার যে মেয়েটা তোমরা বিয়ে দিয়ে আসছিলা গিয়ে, সেও মারা গেছে। এই যে একটা শিক্ষা এখানে আমাদের, যে মানুষ যখন নিজের ভিতরেও একটা দুঃখকে লালন করে, তখন আরেকজনের দুঃখটা শোনার পরে নিজের দুঃখটা মনে পড়েই কিন্তু কান্নাটা আসে। এই যে আপনারা দেখেন আবু সাইদ মারা গিয়েছে, মুগ্ধ মারা গিয়েছে, দেখার পর আমরা সবাই কেঁদেছি, কারণ সবার ভিতরে কোনো না কোনো একটা দুঃখ, কোনো না কোনো খারাপ লাগা এই সরকার নিয়েছিল। আর এই জন্য আমরা গোলা বারুদের মতো জেগে উঠেছিলাম, রাস্তায় চলে গিয়েছিলাম। হ্যাঁ, গুলি রাখতে পারে তো কি হয়েছে, 5 তারিখে লাখ 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 মানুষ রাস্তায়, বলা যায় না আর্মি এসে গুলি করতে পারে, যে কোনো কিছু হতে পারে, রাস্তায় নেমে গিয়েছিলাম আমরা। কেন? কারণ এই সরকারকে আমরা আর চাই না, এটা ছিল মূল উপপাদ্য।
আর এই রাজনৈতিক পুরো বিশ্লেষণটা গত 15 বছরে আমাদের দেশে কি হতে যাচ্ছে আমি খুব হলফ করে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস এটা অত ভালোভাবে জানার কথা না তার। তিনি একজন গ্লোবাল একজন স্টার, উনি এত ব্যস্ত থাকেন ওনার পক্ষে জানা সম্ভব না। ওনাকে এই ছাত্ররা, ছাত্র জনতা বলবো না আমি, শুধু ছাত্ররা, অল্প কিছু ছাত্র এবং একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র যা বুঝিয়েছেন সেটা নিয়েই উনি আছেন। এবং উনি কিছু জিনিস এই যে হাইলাইট করতে গিয়ে জাতিসংঘে উনি এই ব্যাপারটা হাইলাইট করতে গিয়ে যে দেশের ভিতরে অনেককে কষ্ট দিতে পারেন এটা হয়তো উনি বুঝতে পারছেন না। কারণ আমাদের দেশের ভিতরে, আমি ফ্যাসিবাদীদের কথা বলবো না, এটা একদমই আলাদা, বাইরে সরিয়ে রেখে শুধু যারা এই আন্দোলনের পক্ষে ছিলেন, এই যে আন্দোলনটাকে এত দূর সুন্দরভাবে নিয়ে গিয়েছেন, শুধু সেই মানুষগুলোর জায়গা থেকে বলবো যে অনেকেই কষ্ট পাবেন, যে এই কাজটা তো আমাদের সবাই মিলে করা কাজ। এখানে এত গ্লোবালি সারা বিশ্বের সামনে একটা মানুষ, হ্যাঁ তার তার জায়গার সম্মান, সে আপনি তাকে তার আপনার সহকারী বানিয়েছেন মাহফুজ আলমকে, কোনো সমস্যা নেই, কিন্তু সে নিজেও বলতে চায়, আপনি বলেছেন যে সে বলে যে আমি একা না, না সে নিজেও কয়েক জায়গায় তার ভাষণ, তার বক্তৃতা আমি শুনেছি, সে বলেছে যে তার আন্দোলনের ভাষার জন্যই এটা হয়েছে, শেখ হাসিনার উপর বিদ্বেষ থেকে না। এটা অনেক বড় একটা আপত্তি আছে আমার। আন্দোলনের ভাষা আপনি নিয়ে আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, বই, পোস্টার ছাপিয়ে রাখেন, আমরা নেমে যাব? প্রত্যেকে নেমেছে যার যার কষ্টের জায়গা থেকে। মনে রাখবেন যে গল্পটা আমি বললাম, মানুষের মনের ভিতরে যখন নিজের একটা কষ্ট থাকে তখন আরেকজনের কষ্টটা দেখে সেটা ডাবল হয়ে যায়। আমার ভিতরে কষ্ট থাকতে হবে। প্রতিটা মানুষ নেমেছে তার ভিতরের কষ্ট থেকে, তার রাজনৈতিক অভ্যুত্থান থেকে, তার বর্তমান সিচুয়েশন থেকে, যে সে কি জীবন পার করছে, এরকম তো ছিল না। তো যারা সুবিধাভোগী, যারা গত সরকারের আমলে ভালো ছিল, তারা কিন্তু এই আন্দোলনে সমর্থন করেনি, একটা মানুষও করেনি, কারণ তারা খুব ভালো আছে। তারা এভাবে নিজের মেরুদণ্ড বিক্রি করে ভালো ছিল। মেরুদণ্ড বিক্রি করা মানুষগুলোর ব্যাপারে আমি কোনো কথাই বলবো না, তারা ভালো ছিল। তারা বারবার বলেছে যে আমাদের ভালো একটা সুন্দর চলা একটা দেশকে আমরা অস্থিতিশীল করছি, কিন্তু যারা কষ্টে ছিল শুধুমাত্র তারাই এই আন্দোলনকে বেগবান করেছে, আন্দোলনটা চালিয়ে নিয়েছে, আন্দোলনের ডাক দেওয়ার সাথে সাথে নেমে গিয়েছে, এবং তারা মৃত্যুকে ভয় করেনি, বলেছে যে আমরা মৃত্যুকে ভয় করব না। 7 বছরের একটা বাচ্চা এসে বলেছিল যে আমার ভাইয়ের গায়ে গুলি করেছে, আমাকে তো আসতেই হবে। এই বোধটা তার মধ্যে, তার বাবা মা দিয়ে আর সে নিজে হোক, তার মধ্যে এসেছিল যে আমাদেরকে গুলি করে মারা হয়। তো আপনার ভাষায় আসলে এটা হয়নি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমরা আসলে আমাদের ছাত্র এবং জনতা, আমাদেরই সরকারি ডক্টর ইউনূস, যাকে আমরা সবাই অত্যন্ত সম্মান করি, ওনার কাজ নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু এভাবে যদি একজনকে হাইলাইট করে বাকি সবাইকে তুচ্ছ করা হয় কিংবা বাকি সবার অবদানকে ম্লান করা হয়, এটা আমাদের জন্য খুব কষ্টের হবে। তাই এই আলোচনাটা আজকে এত দীর্ঘ করলাম।